আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টা র‍্যাপিড রিভিউ করব। সহজ একটা চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার। কিন্তু এটা হচ্ছে তোমরা সূত্রগুলো প্যাচ লাগায় ফেলো। সো সমস্যা হবে না আশা করি। আজকে আমরা যেভাবে পড়ব প্রত্যেকটা জিনিস এখানে মানে আমি একদম গুছায় আনছি। বইয়ের ইম্পর্টেন্ট না প্রত্যেকটা জিনিস হচ্ছে এই জায়গায় আছে। প্রত্যেকটা জিনিস, ওকে? বাট তুমি যখন রিভিশন দিবা তখন তুমি হচ্ছে এই জায়গায় যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্স দিবা। বাদবাকি হচ্ছে বইয়ের প্রতিটা লাইন আসলে এর মধ্যে ইনক্লুডেড আছে। এরপরে তুমি যদি যাও মানে কোনো কিছু বাদ থাকবে না, কোয়েশ্চেন সহজ বা কঠিন যেটাই হোক তাত্ত্বিক পার্ট থেকে। আচ্ছা, সো এখানে তুমি দেখো অলরেডি হচ্ছে কি আছে। মেইনলি সূত্রগুলো তোমাকে পড়তে হয়। বিজ্ঞানী কোন কোন তত্ত্ব আবিষ্কার করছে আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে তোমার শুধুমাত্র দিয়ে দিছি নোট আকারে। সমীকরণ সূত্র, আলোক বর্ণ, ঠিক আছে? তারপর আমরা বলি হচ্ছে জড় অজড় পদার্থ, কণিকা, এই বিষয়গুলো তোমাকে হচ্ছে এখানে পড়তে হবে। বর্ণ বলতে আসলে কোন কোন কালারের আলো কিসে ইউজ করা হয়, আর আলোক বর্ষটা হচ্ছে একসাথে পড়ে ফেলবে এখান থেকে, ঠিক আছে? এক্সরে হচ্ছে এক্সরে প্রভাব, বৈশিষ্ট্য, ব্যবহার, রশ্মি। এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, এটাও গুছাই দিছি। আর ফটোতড়িৎ প্রক্রিয়ার ক্ষেত্রে যে মানে সংখ্যাগুলো কেমন আছে, কোন কোন তত্ত্বতে কি অবস্থায় আছে, ঠিক আছে? মেইনলি সূত্রগুলো তোমাকে হচ্ছে এখানে পড়তে হবে। সংখ্যা বলতে এখানে তোমার কার্যাপেক্ষক যেগুলো আছে সেটা আছে, ঠিক আছে? মাইন্ড ম্যাপ যদি তোমাকে আসলে এখানে বলি, আমরা এই সিকোয়েন্স আসলে যাবো। এটা তোমাদের দিয়ে রাখি কেন প্রত্যেক ক্লাসে, যেন তুমি অ্যাক্টিভ রিকল দিতে পারো। এই টপিকগুলোই হচ্ছে এখানে আছে। শুরু করি হচ্ছে প্রথম পার্টটা থেকে, সেটা হচ্ছে কোনটা, যে বিজ্ঞানী এবং আবিষ্কার। এই জায়গায় আমার প্রত্যেকটা জিনিস দেয়া আছে, ঠিক আছে? তারপর আমি কিছু ইম্পর্টেন্ট পার্ট পড়াই দিই, আস্তে আস্তে জানবো আরো। হাইগেন হচ্ছে তরঙ্গ তত্ত্ব সমাবর্তন আবিষ্কার করেন, নিউটন হচ্ছে কণিকা তত্ত্ব, ম্যাক্সওয়েল হচ্ছে তড়িৎচুম্বকীয় তত্ত্ব প্রদান করছে, ওকে? ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কি কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করছে। আর হেনরিক হার্টজ হচ্ছে, একটু দেখো, ম্যাক্সওয়েল তড়িৎচুম্বক তত্ত্ব কি করছে, প্রদান করছে। আর হেনরিক হার্টজ কি করছে, তড়িৎচুম্বক তত্ত্ব সুপ্রতিষ্ঠিত করছে। সেম ভাবে তুমি দেখো ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করছে। আর আইনস্টাইন কি করছে, আইনস্টাইন হচ্ছে তোমার কোয়ান্টাম তত্ত্বকে হচ্ছে সম্প্রসারিত করছে। এটা যদি অন্য অধ্যায়ের পড়া, বাট এখান থেকে বলে দিলাম। ডি ব্রগলি তরঙ্গ কণা দ্বৈত তত্ত্ব, ওই যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ব্রাডলি হচ্ছে বলছে যে ইথার মাধ্যমে সাপেক্ষে পৃথিবী 30 কিলোমিটার পার সেকেন্ড বেগে বিচরণ করে, মাইকেলসন মর্লির মাঝখানে দেওয়া আছে। আর সালাম, ওয়াইনবার্গ, গ্লাসো, এই তিনজন বিজ্ঞানী হচ্ছে তড়িৎচুম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একীভূত করছে, ঠিক আছে? তো এই কয়েকটা কাজ হচ্ছে আছে। আর হচ্ছে তোমার ফোটো তড়িৎক্রিয়া হচ্ছে বিজ্ঞানী আছে, যে কে হচ্ছে ফোটো তড়িৎক্রিয়া আবিষ্কার করছে। এই মোটামুটি বিজ্ঞানী এবং তাদের যে আবিষ্কার সেটা। এবার আসো আধুনিক পদার্থবিজ্ঞানের শাখা, জাস্ট একবার করে রিডিং। লাইক দেখবা হচ্ছে অধ্যায় 9 আছে, বাদ বাকি হচ্ছে আমরা কিছু পারি না। লাইক কোয়ান্টাম মেকানিক্স, তারপরে হচ্ছে তোমার পারমাণবিক নিউক্লিয়াম পদার্থবিদ্যা অধ্যায় 9, আপেক্ষিক তত্ত্ব জ্যোতির্পদার্থবিদ্যা, ঠিক আছে? 9 আর 11 অধ্যায় আমাদের মধ্যে আছে। বাদ বাকি দেখো বায়োমেডিক্যাল, পারিসাংখ্যিক হচ্ছে বলবিদ্যা, কঠিন অবস্থা পদার্থবিদ্যা, আবহাওয়া বিজ্ঞান, জীব পদার্থবিদ্যা, মানে যে পদার্থবিদ্যাগুলো আমাদের মানে বইয়ে নাই, কঠিন যেগুলো, তাই না? ওগুলো হচ্ছে কি, এগুলো আধুনিক পদার্থবিজ্ঞানের শাখার মাঝখানে পড়ছে। এবার চলে আসে প্রসঙ্গ কাঠামো। এটা তুমি অধ্যায় 3-এও পড়ছো। যার সাপেক্ষে কোনো কিছু মাপা হয় সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ আমার সাপেক্ষে যদি মাপা হয়। এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জড় এবং আরেকটা হচ্ছে কি অজড়। জড় প্রসঙ্গ কাঠামো কিভাবে বুঝবা, যে যেই প্রসঙ্গ কাঠামো অর্থাৎ যার সাপেক্ষে মাপবা তার ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য হওয়া মানে কি, সে সমবেগে গতিশীল বা হচ্ছে সে স্থির। তার মানে এইটাই বলা হচ্ছে যে যার হচ্ছে ত্বরণ শূন্য সেই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। সে কি হইতে পারে, সে হচ্ছে সমবেগে গতিশীল হইতে পারে, সে কি হইতে পারে, সমবেগে গতিশীল হবে বা হচ্ছে স্থির হবে, ঠিক আছে? এইটা। অন্যদিকে অজড় মানে হচ্ছে কি, যার ত্বরণ শূন্য নয়, তাই না? যার ত্বরণ শূন্য নয়, তার মানে কি, এখানে ডেফিনেটলি অসম বেগ আছে। অসম বেগ মানে কি, হয় ত্বরণ থাকবে, মন্দন থাকবে, নাহলে ঘূর্ণনশীল হবে। কেন চিন্তা করো, ঘূর্ণন যার থাকে তারও কিন্তু ত্বরণ আছে, তাই না? তারও কি আছে, ত্বরণ আছে, ত্বরণ শূন্য না। তাহলে ঘূর্ণনশীল যে কোনো বস্তুও কি হবে, ঘূর্ণনশীল যে কোনো গতিশীল কাঠামো অজড় প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এবার যে কথাটা আমি তোমাকে বলি, আমরা নর্মাল যে ফিজিক্সে আছে এখানে হচ্ছে জড়তার, আমরা বলি যে এই যে সূত্রগুলো আছে, নিউটনের সূত্র বা অন্যান্য সূত্র, সবগুলো সূত্র হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোতে কাজ করে। কিন্তু যখন হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামোতে আসে তখন এই সূত্রগুলোর কাজ করে না। মানে হচ্ছে কি, জড়তার সূত্র, নিউটনের প্রথম সূত্র, এগুলো কোথায় প্রযোজ্য, জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এগুলো পুরাতন, ওকে? কিন্তু আধুনিক যেটা, সেটা হচ্ছে কোনটা, যে অজড় প্রসঙ্গ কাঠামো, এইটাতে তোমার এই জড়তার সূত্র, নিউটনের প্রথম গতিসূত্র কাজ করে না, ওকে? তাহলে এইটাকে আমরা কি বলি, জড় প্রসঙ্গ কাঠামোর এই পার্টটাকে নিউটনের অপরিবর্তনীয়তার নীতি। অর্থাৎ এই জায়গায় কোনো সূত্র চেঞ্জ হয় না, সবগুলো সূত্রই কাজ করে। যেহেতু সবগুলো সূত্রই প্রযোজ্য, তাই এটাই হচ্ছে কি নিউটনের অপরিবর্তনীয়তার নীতি, ওকে? আচ্ছা, আর অজড় প্রসঙ্গ কাঠামো চিন্তা করার উদাহরণ কি, কৃত্রিম উপগ্রহ, রকেট এবং লিফট। কেন, উপগ্রহ যাচ্ছে, ওর মধ্যে ত্বরণ আছে, রকেট ত্বরণ আছে, তাই না? ওই যে রকেটের ত্বরণ আমরা এ দিয়ে বের করি। আবার লিফটের কি আছে, লিফটেরও ত্বরণ আছে, উপরে বা নিচে নামতে। তাহলে যেহেতু ত্বরণ আছে সেহেতু এটা হচ্ছে একটা অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? একদম সিম্পল। জড়তে ত্বরণ নাই, অজড়তে আছে। অজড়তে সূত্র প্রযোজ্য না, জড়তে সূত্র প্রযোজ্য। শেষ। এই হচ্ছে আমাদের বেসিক কথা। এবার আসে হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। যে আইনস্টাইন আগে আমাদের চিরায়ত বলবিদ্যায় 3টা মৌলিক রাশিকে তোমার কি ধরা হয়েছে, যে এগুলো চেঞ্জ হয় না যত কিছুই হয়ে যাক না কেন। সেটা হচ্ছে কোনটা, ভর, স্থান এবং সময়। এগুলো কি বলা হয়েছে, পরম, বা এটা আগে চিন্তা করা হতো যেটা পরম বা নিরপেক্ষ। কিন্তু আইনস্টাইন এসে বলছে যেগুলো পরম না, নিরপেক্ষ না বা অপরিবর্তনশীল না। মানে কি, এগুলো চেঞ্জ হবে।
এগুলো সবই হচ্ছে কি, সবই পরিবর্তনশীল বা আপেক্ষিক। ওয়ার্ডগুলো কিন্তু অনেকগুলো আসতে পারে, এই জন্য আমি একাধিক ওয়ার্ড লিখছি, যে এগুলা ফিক্সড না, এগুলা চেঞ্জ করা যাবে, এগুলো আপেক্ষিক, পার্সন টু পার্সন এগুলা চেঞ্জ হইতে পারে, এটা কথা বলছে। সো পরম গতি নিরর্থক, পরম গতি বলে কিছু হয় না, সবই হচ্ছে আপেক্ষিক। এবং এই যে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। দুইটা ভাগ কি, একটা সাধারণ বা সার্বিক তত্ত্ব, একটা হচ্ছে বিশেষ তত্ত্ব। বিশেষ তত্ত্বটা আগে দেওয়া হয়েছে 1905 সালে। বিশেষ তত্ত্ব কাদের নিয়ে আলোচনা করছে? বিশেষ তত্ত্ব কাজ করছে হচ্ছে অত্বরিত বস্তু নিয়ে। অত্বরিত বস্তু মানে হচ্ছে কোনটা? যাদের ত্বরণ হচ্ছে শূন্য, ঠিক আছে, অত্বরিত মানে ত্বরণ নাই। তো এই অত্বরিত বস্তু নিয়ে আলোচনা করছে, সমগতি বা শূন্যগতি সেম, মানে কি তারা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করছে। 1905 সালে দেওয়া হয়েছে, এটা সার্বিক তত্ত্বের বিশেষ রূপ। সার্বিক তত্ত্ব, এটার আরেকটা নাম হচ্ছে কি সাধারণ তত্ত্ব, সাধারণ এবং হচ্ছে সার্বিক। এটা কাকে নিয়ে আলোচনা করছে? তড়িৎ বস্তু নিয়ে আলোচনা করছে, অর্থাৎ যাদের হচ্ছে ত্বরণ আছে, তাই না? তার মানে এইটা আর ওই অজড় সেম কথা না, যে নট ইকুয়াল টু জিরো। তার মানে এটা হচ্ছে তড়িৎ বস্তু নিয়ে আলোচনা করছে। যেমন সূর্য, চন্দ্র, নক্ষত্র, ধূমকেতু, উল্কাপিণ্ড, মহাবিশ্বের গঠন যদি তোমাকে কখনো বলা হয়, এই মহাবিশ্বের গঠন বা এই রিলেটেড যদি কোনো কিছু বলে, মহাবিশ্ব রিলেটেড, চন্দ্র, সূর্য, গ্রহ, ওইখানে কি আছে? ত্বরণ আছে। আর ত্বরণ থাকা মানে কি? সেটা একটা অজড় কাঠামো বা সার্বিক তত্ত্বের মধ্যে পড়ে। আর জড় কোনো কিছু বিশেষ তত্ত্বের মাঝখানে পড়তেছে, ঠিক আছে? তাহলে 1916 সালে হচ্ছে এটা দেওয়া হয়েছে। আমি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য বা মনে রাখার জন্য এই জিনিসগুলো বলতেছি, ঠিক আছে? জড় আর অজড়ের সাথে মিলাই দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে কথা। এবার আসা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, যে এই যে তত্ত্ব দুইটা দেওয়া হয়েছে, এই দুইটা হচ্ছে দুইটা স্বীকার্যের উপর হচ্ছে আমরা বলি যে প্রতিষ্ঠিত। দুইটা স্বীকার্য কি কি? প্রথম এবং দ্বিতীয় স্বীকার্য। এগুলো সিরিয়াল ওয়াইজই মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথম এবং দ্বিতীয়। প্রথম স্বীকার্য হচ্ছে কি? এটা আমাদের বলছে যে আমাদের নিউটনের সূত্র, ঠিক আছে, নিউটনের সূত্র বা যে কোনো সূত্র থাকুক, সেগুলো হচ্ছে জড় কাঠামো বা গ্যালিলীয় কাঠামো। জড় কাঠামো পড়ছো না? ওই জড় প্রসঙ্গ কাঠামো ওইটাই। তাহলে জড় কাঠামোর আরেকটা নাম হচ্ছে কি? গ্যালিলীয় কাঠামো। তাহলে এই কাঠামোগুলোতে কি থাকে? আমরা জানি যে এই কাঠামোগুলোতে ত্বরণ শূন্য থাকে, তাই এই কাঠামোগুলোতে সূত্রসমূহ অভিন্ন, মানে কার্যকর থাকে, সূত্রগুলো কার্যকর থাকে, নিউটনের গতিসূত্র কাজ করে। এটাই হচ্ছে কি প্রথমটা, যে হ্যাঁ, জড় জড় কাঠামোতে কাজ করে। ওকে। দ্বিতীয় সূত্র আমাদের বলছে যে শূন্য স্থানে আলোর বেগ নিয়ে বলছে, যে শূন্য স্থানে সকল পর্যবেক্ষকের নিকট আলোর বেগ সর্বদা একই থাকে। এ বেগ আলোর প্রবাহের দিক, উৎস, পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের নির্ভর করে না। যেরকম আমি তোমাকে বলি, ধরো এই একজন ব্যক্তি, তার বেগ হচ্ছে এদিকে ভি, এখন আলো তার দিকে আসতেছে সি বেগে। এখন আমাকে বলো তো, যে আমরা আপেক্ষিকতার যে ওই আপেক্ষিক বেগ বের করি, দুইটা সেম সাইডে থাকলে তোমার কাছে কি বলবা? যে আচ্ছা, তাহলে এই লোকটার কাছে আলোর বেগ মনে হবে সি প্লাস ভি। বাট এটা কিন্তু ট্রু না। এটা হচ্ছে আমাদের গ্যালিলীয় রূপান্তর বলে, বা হচ্ছে গ্যালিলীয় সূত্র বলে আমাদের, বাট এটা ট্রু না। তুমি যে বেগেই গতিশীল থাকো না কেন, যে বেগে যে দিকেই থাকো না কেন, সবসময় মাথায় রাখবে এই আলোর আপেক্ষিকতার যদি কোনো ম্যাথ আসে, তার আনসার হচ্ছে আলোর বেগই। অর্থাৎ এই লোকটা এখনো আলোকে সি বেগেই দেখবে, এই হচ্ছে কথা, ঠিক আছে? সো আলোর বেগ, যে কোনো পর্যবেক্ষকের দেখো কোন দিকে আছে, তার উৎস কোন দিকে, পর্যবেক্ষকের বেগ কেমন, তার কিছুর উপর নির্ভর করবে না। আলোর বেগ সবসময় সি থাকবে, সি থাকবে। এতে এর বেগ 10 হোক, 20 হোক, 30 হোক, 40 হোক, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউটা শিখে দিলাম। তাহলে দুটো স্বীকার্য বুঝছো, প্রথমটা গ্যালিলিও নিয়ে, দ্বিতীয়টা হচ্ছে কি আলোর বেগ নিয়ে, শেষ। এবার আসা হচ্ছে আমাদের কাছে রূপান্তর সূত্র। রূপান্তর সূত্র হচ্ছে কি এক কাঠামো থেকে আরেক কাঠামোর কোন একটা কিছু মাপা, অর্থাৎ এক কাঠামোর বসে অন্য কাঠামোর কিছু মাপা। যেমন আমি এখানে বলতেছি আলোর, মানে আলোর বেগ না, ধরো আমি যদি এখানে বলি যে আমার একজনের বেগ হচ্ছে কত, একজনের বেগ হচ্ছে 10, আরেকজনের বেগ হচ্ছে কত, আরেকজনের বেগ হচ্ছে 15, তাহলে এইটা কে মাপতেছে? এটা হচ্ছে আমি মাপতেছি। এখন এই লোকের সাপেক্ষে, অর্থাৎ এই কাঠামোতে গিয়ে আমি এই লোকের বেগ মাপবো, তখন কত হয়ে যাবে? 10 প্লাস 15, তখন তার কাছে লাগবে 25। মানে বুঝছো, আমি হচ্ছে রূপান্তর করতে চাই। রূপান্তর হচ্ছে কি, এতক্ষণ আমি একে 15 দেখছি আমার সাপেক্ষে, আর একে দেখছি 10, এটা আমার কাঠামো। আমি এবার জানতে চাই এর কাঠামোতে এর বেগটা কেমন লাগবে। সো এইগুলোকে বলা হয় রূপান্তর। ওকে, সো এইরকম দুই ধরনের রূপান্তর আছে, একটা হচ্ছে গ্যালিলির রূপান্তর, একটা হচ্ছে লরেন্স রূপান্তর। গ্যালিলির রূপান্তর দেখো, গ্যালিলিও, জড়ো, এগুলো সব আদিম আমলের কথা। এগুলো হচ্ছে খুবই কম বেগে যখন কোনো একটা কাঠামো গতিশীল থাকে, লাইক আমি একটা কাঠামো, এটা খুবই কম বেগে গতিশীল, তখন হচ্ছে গ্যালিলিও রূপান্তরটা কাজ করে, ঠিক আছে? যখন কম গতিশীল কোনো কিছু থাকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ যার বেগ হচ্ছে প্রায় 3 × 10⁸ আলোর বেগ, তাহলে এইগুলোর জন্য এটা কাজ করে না। ওকে, এবং এই গ্যালিলিও সূত্রটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ সূত্রের পরিপন্থী, ঠিক আছে? আপেক্ষিকতা, ঠিক আছে, আপেক্ষিকতার বিশেষ সূত্র তোমার যদিও বলছে হচ্ছে ত্বরণ শূন্য, বাট এটা হচ্ছে মাথায় রাখবা যে গ্যালিলিও সূত্র মানে আপেক্ষিকতার সূত্রের পরিপন্থী, এতটুকু মনে রাখলে হবে, আপেক্ষিকতার বিশেষ সূত্রের পরিপন্থী। আচ্ছা, তাহলে এবার যেহেতু আমি তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য রূপান্তর করতে পারতেছি না, এটার সমাধানকে নিয়ে আসছে, এর সমাধান নিয়ে আসছে হচ্ছে লরেন্স রূপান্তর। যেমন বেশি গতিশীল, যেমন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলো, এদের রূপান্তরের জন্য কাজ করে লরেন্স রূপান্তর। এরও দুইটা স্বীকার্য আছে। দুইটা স্বীকার্য কি কি? আইনস্টাইনের যে দুইটা স্বীকার্য, এই দুইটা স্বীকার্যের উপরই লরেন্সের এই যে আমাদের রূপান্তরটা, এটা হচ্ছে গঠিত। ওকে,
দুটো স্বীকার্য কি? সকল অভ্যন্তরীণ কাঠামোর সূত্র হচ্ছে সেম থাকে, আলোর বেগ সর্বদা ধ্রুব থাকে। বুঝছো? তাহলে এই দুটো স্বীকার্য কার? আইনস্টাইনের বিশেষ তত্ত্বের, আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্বের, সেটা হচ্ছে স্বীকার্য দুইটা। ওকে, সো এইটাই লরেন্জ এই দুটো স্বীকার্য মেনে নিয়ে উনি হচ্ছে এই রূপান্তরটা বের করছে। ওকে, আর আইনস্টাইন গ্যালিলিও হচ্ছে কি? গ্যালিলিও হচ্ছে আপেক্ষিক বিশেষ সূত্রের পরিপন্থী। ওকে, আচ্ছা, এই হচ্ছে গেল মাইকেলসন মর্লির পরীক্ষা হচ্ছে একটা না ধর্মী পরীক্ষা। কেন করা হয়েছে এটা পরে আসতেছি। যন্ত্র হচ্ছে কি? মাইকেলসনের ব্যতিচার মাপক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে দেখানো হয়েছে যে ইথার বলতে পৃথিবীতে কিছু নাই। আগে চিন্তা করা হতো কি যে ইথার মাধ্যমে সাপেক্ষে পৃথিবী 30 কিলোমিটার সেকেন্ডে বিচরণ করে, ব্রাডলি বলছে এটা, এবং ইথার মাধ্যমেই হচ্ছে কি সূর্যের আলো বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ ওই মাধ্যমের মধ্য দিয়ে চলে যায়। সো এটা হচ্ছে কি? এটা কারেক্ট না। ওকে, সো এই যে এই যন্ত্র এবং এই না ধর্মী পরীক্ষার সাথে সিদ্ধান্ত আসা গেছে কি যে ইথার বলতে কিছু নেই। আরো দুইটা কথা আসছে যে গ্যালিলির রূপান্তর সঠিক নয়। কেন? এই যে গ্যালিলির রূপান্তর আমাদের বলতো আলো আসলে C+V হবে, তাহলে এই রূপান্তরটা গ্যালিলির রূপান্তর বলছিল, যেটা সঠিক না। এই সঠিকটা এসে কে বলছে? সঠিকটা এসে বলতে হচ্ছে লরেঞ্জ এসে, যে হ্যাঁ সমস্যা নেই। এই যে থার্ডে এসে বলছে যে আলোর বেগ ধ্রুব রাশি, অন্য কারো গতির উপর নির্ভর করে না। মানে বুঝছো, ইথার বলতে কিছু নাই। এর পরেরটাই বলছে হচ্ছে এই এক্সাম্পলটার সমাধান নিয়ে। এই যে এক্সাম্পলটা তোমাদের দিছি না, এই এক্সাম্পলটার সমাধান নিয়ে বলছে। দেখো যে আলোর মানে এই যে রূপান্তরটা, গ্যালিলির রূপান্তরটা, ওটা সঠিক নয়, এবং আলোর বেগ কি সবসময় ধ্রুব সি থাকবে। এই দুইটাই আসলে এখানে বলছে। বুঝতে পারছো? শেষ একদম। তাহলে এই হচ্ছে আমাদের মাইকেলসন মর্লির পরীক্ষা এবং হচ্ছে বিস্তারিত। এবার তোমাদের আমি একটু বলি যে এই যে লরেঞ্জের রূপান্তর, এখান থেকে আসলে আমরা কি কি পাই। আমরা তো আগে বলতাম সময়, ভর এবং দৈর্ঘ্য এটা সবসময় ফিক্স থাকে, বাট না, এটা বেগের সাথে হচ্ছে পরিবর্তিত হয়। কিভাবে বেগের সাথে পরিবর্তিত হয় একটু বোঝো। যে সোজা কথা বললে একটা গতিশীল বস্তুর সময় এবং ভর বৃদ্ধি পায়, দৈর্ঘ্য সংকুচিত হয়। লাইক তোমাকে বলি, তোমার সামনে একটা গতিশীল বস্তু যাচ্ছে, এই বস্তুটা মনে করো এই অবস্থা এতটুকু আছে, ঠিক আছে? যখন এই বস্তুটা গতিশীল হয়ে যাবে তখন এটার দৈর্ঘ্য ছোট হয়ে যাবে। বুঝছো? যখন এই বস্তুটা গতিশীল হবে তখন সেটা তোমার কাছে কি মনে হবে যে আচ্ছা এটার দৈর্ঘ্য ছোট হয়ে গেছে। আবার যখন স্থির হয়ে গেছে তখন আবার দৈর্ঘ্য বেড়ে গেছে। বুঝছো? গতিশীল হইলে দৈর্ঘ্য কমে যায় এই, আবার গতিশীল হইলে ভর বেড়ে যায়। লাইক আমার ভর হচ্ছে এখন 55 কেজি, ঠিক আছে? আমি দৌড়াচ্ছি, তাহলে আমার ভর এখন হয়ে যাবে 70 কেজি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোমাকে বলি, আমার এখন ঘড়িতে ঘড়িতে এখন আমার সময় যাবে হচ্ছে ধরো 10 সেকেন্ড। আমি ঘড়িতে মানে তোমার ঘড়িতে তুমি দেখবা 10 সেকেন্ড যাচ্ছে, আমার ঘড়িতে আমি কি দেখবো? তুমি এখানে দেখো, আমার ঘড়িতে আমি এখানে দেখবো আমার ঘড়িটা আরো ধীরে চলবে। একটু বুঝাই জিনিসটা হচ্ছে কিরকম কাজ করে। মেইন কথা হচ্ছে, তুমি ধরো এই ভিডিওটা যদি পৃথিবীতে বসে দেখো নর্মালি দেখতেছো, বাট তুমি যদি এখন এই ভিডিওটা 0.5x দাও, 0.5x, কি মনে হবে? আমি আস্তে আস্তে এইরকম ভিডিও একজন মহাকাশচারী দেখবে। বুঝতে পারছো? এরকম ভিডিও একজন একজন মহাকাশচারী দেখবে। কেন? চিন্তা করো, তার কাছে সময় বেড়ে যাবে। লাইক তুমি যে ভিডিওটা 1 ঘন্টায় দেখবা, সে সেই ভিডিওটা কতক্ষণ যাবত দেখবে জানো? সেই ভিডিওটা দেখবে 5 ঘন্টা যাবত। মানে বুঝছো? এই হচ্ছে কথা। ওকে, কেন? কারণ সে স্লোতে দেখছে, 0.5x দেখছে। এটাই বলা হয় হচ্ছে কাল দীর্ঘায়ন। তাহলে আমাকে বলো তো, যে গতিশীল বস্তুতে সময় কি হয়? গতিশীল বস্তু সময় বেশি পায়। লাইক তোমার হাতে সময় আছে, কালকে পরীক্ষা, তুমি 1 ঘন্টার মধ্যে দেখবা, তোমার হাতে সময় কম। কিন্তু যে মহাকাশে আছে তার হাতে সময় বেশি, তাই না? সে এখন বলবে আরে আমার মেডিকেল এক্সাম তো 12 ডিসেম্বর না, আমার তো মেডিকেল এক্সাম পরের বছর 12 ডিসেম্বর। তার মানে কি? সে সময় বেশি পাইছে। ওকে, তো এই জন্য কি হয়, গতিশীল বস্তুতে ঘটনা ধীরে চলে, ঘটনাটা ধীরে চলে। ওকে, কেন? কারণ গতিশীল বস্তু টাইম বেশি পাইছে। চিন্তা করবে এইভাবে, এটা তোমরা অনেকে প্যাচ লাগাও, একটু সহজভাবে বলি। গতিশীল বস্তু টাইম বেশি পায়, ঠিক আছে? টাইম বেশি পায়। তুমি ধরো একটা এক্সামের জন্য 1 দিন পাইলে, সে পাবে কয়দিন? 5 দিন, কাল দীর্ঘায়ন। তাহলে সে যদি টাইম বেশি পায়, সে কি স্লো পড়বে না? সে বলবে আরে অনেকদিন টাইম আছে, পড়ালেখা পরে করবো আস্তে আস্তে। আর তোমার হাতে টাইম কম, তুমি তাড়াতাড়ি পড়ালেখা করবে। এই জন্য হচ্ছে যখন একটা গতিশীল বস্তুতে কি বলি, সে সময় বেশি পায়, এই জন্য তার ঘটনাটা ধীরে চলে। তার মানে তো কি, তার ঘড়িটাও ধীরে চলে, তাই না? ঘড়ি ধীরে চলে, আস্তে আস্তে সবকিছু হয়, সব ধীরে চলে, কারণ তার টাইম বেশি। এই জন্য আমরা কি বলি, এখানে টি ইজ গ্রেটার দ্যান টি নট। তোমরা আশা করি এখানে দেখতেছো টি ইজ গ্রেটার দ্যান টি নট মানে কি? টি নট মানে হচ্ছে কি স্থির অবস্থায় 0 মিটার/সেকেন্ড, শূন্য বেগে তার সময় কত, আর টি হচ্ছে কত গতিশীল হওয়ার পরে তার সময় কত হবে। আমরা এটাকে কি বলি? টি নট ডিভাইড বাই 1 - √(v²/c²). মনে রাখবা কেমনে বলি, এইটার যে মান, এটার মান 1-এর চাইতে ছোট হয় সবসময়। দেখো 1 মাইনাস সামথিং, সো এটার মান 1-এর চাইতে ছোট হয়। তাহলে সময়কে আমি 1-এর সাথে ছোট কিছু দিয়ে ভাগ দিলে বড় একটা মান আসবে। তাহলে টি নট বাই সামথিং করলে আমি সময়টা বেশি পাচ্ছি, ঠিক আছে? জিনিসটা ফিল করে নাও। যে মহাকাশে আছে সে আমার ভিডিওটা 0.5x দেখবে। কেন? কারণ তার মেডিকেল এক্সাম 12 ডিসেম্বর, এই মাসে না, তার মেডিকেল এক্সাম পরের বছর 12 ডিসেম্বর, ঠিক আছে? সেম ভাবে ভর বৃদ্ধি কি হয়, তুমি আমার ভিডিওটা মানে যে হচ্ছে স্থির আছে
তার ভরটা কম আর যে গতিশীল তার ভরটা হচ্ছে বেশি হবে। তাহলে চিন্তা করো, গতিশীল অবস্থায় ভর m সমান m নট ডিভাইড বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ছোট সংখ্যা দিয়ে মানে একের সাথে ছোট, তাহলে আমি এইটাকে একটা একের সাথে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিলে বড় একটা ভর আসবে। সেম ভাবে এবার দেখো গতিশীল অবস্থায় কি হয়, দৈর্ঘ্য কমে যায়, লাইক গতিশীল হচ্ছে দৈর্ঘ্য কমে যাচ্ছে। তাহলে কি হবে এটা, এল লেস দেন, আমরা এই যে বলি এল লেস দেন এল নট, মানে নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য বেশি আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কম। এটাকে বলা হয় কি লরেঞ্জ ফিটজেরাল্ড সংকোচন বলে। লরেঞ্জ ফিটজেরাল্ড সংকোচন কি হবে, এল অর্থাৎ গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সমান এল নট, নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটা মান কত, একের সাথে ছোট। তাহলে এল নট ইন্টু একের সাথে ছোট কোন একটা সংখ্যা দিলে এই মানটা কি মানে এল নটের চাইতে ছোট আসবে। এই হচ্ছে আমাদের কাছে তিনটা কথা। আই হোপ তুমি বুঝতে পারছো র্যাপিড রিভিউ ক্লাস, বাট আমি তোমাদের কনসেপ্টগুলো সুন্দর মতো বুঝাই দিতে পারছি। এবার আসলে হচ্ছে এই জায়গাটাও বুঝবো, এই জায়গাতে তোমাদের হচ্ছে সূত্র রিলেটেড সমস্যা থাকে। দেখো ভর শক্তি সম্পর্ক আইনস্টাইন দিছে এটা, আর কালজয়ী সম্পর্ক আইনস্টাইন না লিখলেও সমস্যা নেই, এমনিও পারবা। মেইন কথা হচ্ছে এইটার যে কোনো সূত্রে তুমি আসলে বসাইতে হবে কি ই সমান ভর গুণ আলোর বেগ স্কোয়ার, ভর গুণ আলোর বেগ স্কোয়ার। এখন কখন এম বসাবা কখন এম নট বসাবা এটা একটু বুঝাই দিই, এটা তোমরা প্যাচ লাগো। ধরো একটা বস্তু হচ্ছে স্থির অবস্থায় আছে, ঠিক আছে, তার কোনো কি নাই, তার কোনো হচ্ছে বেগ নাই, তাহলে এই অবস্থায় তার আমরা বলি নিশ্চল শক্তি, ঠিক আছে। এই অবস্থায় বলে নিশ্চল। নিশ্চল মানে কি, যখন তার বেগ শূন্য তখন তার শক্তি কত হবে। এখন দেখো তার পুরো ভরটাই তার শক্তি হবে, এই পুরো ভরটাই কি হয়ে যাবে, তার শক্তি হবে। তাহলে এটা কত হবে, এম নট ইন্টু সি স্কোয়ার, রাইট। এই যে এম নট ইন্টু সি স্কোয়ার, এটা হচ্ছে তার নিশ্চল শক্তি, মোট শক্তি, সবকিছু যাই বলো না কেন তার শক্তি হচ্ছে এটাই। আচ্ছা, একটা বস্তু যদি গতিশীল হয় তখন সেই অবস্থায় তার মোট শক্তি কত হবে। মানে আমি তোমাকে বলি, এই বস্তুটার ভর আগে মনে করো 5 কেজি ছিল, এখন যখন একটা বস্তু ভি বেগে গতিশীল হয়েছে তার ভর কি হয়, বেড়ে যাবে না, 10 কেজি হয়েছে। তার মানে কি, তার এইখান থেকে এইখানে আসতে 5 কেজি ভর বাড়ছে। এই যে 5 কেজি ভর বাড়ছে না, এই 5 কেজি ভরটাই তার গতি, 5 কেজি ভরটাকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি এটাই হচ্ছে তার গতি শক্তি, বুঝছো। তার আগে 5 কেজির কারণে তার একটা নিজস্ব ভরের কারণে গতি একটা শক্তি আছে। 5 কেজি থেকে যখন সে গতিশীল হয়েছে তখন সে 10 কেজি হয়ে গেছে, তার মানে সে 5 কেজি বাড়ছে। এই যে 5 কেজি বাড়ছে এটা কই গেছে, এই 5 কেজিটা এনার্জি হিসেবে গতিশক্তির মধ্যে স্টোর হয়েছে, ঠিক আছে। আমি যদি বলি এর মোট শক্তি, তাহলে কি মোট শক্তি হবে, দেখো এই 5 কেজির কারণে ওর যে ভরের কারণে শক্তি সেটা, আর গতিশক্তির কারণে যে শক্তি সেটা। সহজ ভাষায় বলতে গেলে তার যে মোট ভর, এই মোট ভর থেকে যে শক্তি আসছে এটা বের করলেই তার মোট শক্তিটা এসে পড়বে, ঠিক আছে। তোমাকে যদি বলে গতিশীল অবস্থায় মোট শক্তি, তুমি নিবা মোট ভর, জাস্ট মোট ভর এম ইন্টু সি স্কোয়ার দিলেই সব শক্তি পেয়ে যাবা। এবার যদি আমি তোমাকে বলি গতিশক্তি কত, চিন্তা করো, আমি এইখানে আমার মোট শক্তি কত, এম সি স্কোয়ার। আচ্ছা, আগে নিশ্চল শক্তি কত ছিল, এম নট সি স্কোয়ার। এইটাই যদি বিয়োগ দিয়ে দিই আমি কি পেয়ে যাবো, আমার গতিশক্তিটা পেয়ে যাবো, তাই না। এই যে চিন্তা করো, 10 কেজির কারণে মোট শক্তি, 5 কেজির কারণে নিশ্চল শক্তি, 10 কেজি মাইনাস 5 কেজি করলে গতি শক্তিটা পেয়ে যাবো, ঠিক আছে। সহজ কথা, নিশ্চল বললে জাস্ট ভর, গতিশীল অবস্থায় মোট শক্তি বললে পুরো ভর এম সি স্কোয়ার। যদি বলে গতিশক্তি কত ভাইয়া, গতিশক্তি হচ্ছে এই এম মাইনাস এম নট, এই ভরের যে ডিফারেন্স, এই ভরের ডিফারেন্সে যে শক্তি পাবো সেটাই হচ্ছে গতিশক্তি, ঠিক আছে। এই তিনটা সূত্র মাথায় রাখো। আরেকটা প্যাচ দেয় সূত্র দেয়, জাস্ট এমনি আসতে পারে যে পি স্কোয়ার সি স্কোয়ার, মানে এই ভর শক্তি সমীকরণ ইকুয়াল টু √p স্কোয়ার সি স্কোয়ার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। প্রতিপাদন লাগে না, সূত্রটা একটু দেখতে পারো, ডিউতে আসতে পারে, ঠিক আছে, মেডিকেলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এবার আসে হচ্ছে ভর শক্তি সম্পর্ক। আমরা বলি হচ্ছে যে এক পারমাণবিক ভর বলতে কাকে বোঝানো হয়, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশকে বোঝানো হয়, অর্থাৎ একটা পরমাণু যদি বলি একটা পার্ট। সো 1 AMU হচ্ছে কোনটা, 1.67, বা এই পুরো মানটা মনে রাখবা 66377 10⁻27 কেজি। এখন এইটাকে যদি তুমি এনার্জিতে কনভার্ট করো, এটা একদম ভালো মতো মুখস্থ রাখবা যে 1 AMU কে এনার্জিতে কনভার্ট করলে 933 মেগা ইলেকট্রন ভোল্ট, অনেক জায়গায় 932 থাকবে, 31 থাকবে, সো এরকম কাছাকাছি থাকবে। 933 মেগা ইলেকট্রন ভোল্ট কাকে কনভার্ট করলে, 1 AMU কে কনভার্ট করলে। আচ্ছা, এবার আসো ভর শক্তি সংরক্ষণ কি, যে ভর এবং শক্তি কোনোটা সৃষ্টি ধ্বংস করা যায় না, একটা থেকে আরেকটা রূপান্তর করা যাবে, এই কথা বলছে যে সবগুলো শক্তি ধ্রুব থাকে, এদের মধ্যে বিভিন্ন ধরনের রূপান্তর সম্ভব, কিন্তু ভর শক্তি সৃষ্টিও করতে পারবে না, বিনাশও করতে পারবে না, নতুন করে ভরও সৃষ্টি করতে পারবে না, বিনাশও করতে পারবে না, ঠিক আছে। এই হচ্ছে কথা বলা হয়েছে, তারা শুধুমাত্র কি হয়, রূপান্তর হয়, এই একটা কথা বলা হয়েছে। এবং গামার সময় কি হয়, গামা রশ্মি ভারী নিউক্লিয়াসের পাশ দিয়ে যাওয়ার সময় তা একটি ইলেকট্রন ও একটা পজিট্রনে কনভার্ট হয়। জাস্ট মাথায় রাখো, গামা রশ্মি একটা ইলেকট্রন একটা পজিট্রনে কনভার্ট হয়, এতটুকু হচ্ছে মেইন কথা। জাস্ট এই মেইন লাইনটা পড়ার জন্য এই বইয়ের লাইনটা তুলছি। বলের প্রকারভেদ, এটা অলরেডি তুমি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা পড়াইছো, এই জন্য আমি এখানে একটু ফাস্ট পড়াবো এটা। বলের প্রকারভেদ, যে সকল আমরা বলি যে এখানে মৌলিক বল, আমরা আসলে বলি মৌলিক বল কি, যেই বলগুলো সৃষ্টি করা যায় না অন্য কোনো কোথাও থেকে, যে বলগুলো একদম অকৃত্রিম, একদম পিওর বল, ঠিক আছে, যা যেখান থেকে অন্যান্য বল সৃষ্টি হয় সেটা মৌলিক বল। মৌলিক বল 4টা,
মহাকর্ষ, তড়িৎচুম্বক, সবল নিউক্লিয়, দুর্বল বল, এটা তোমরা অলরেডি জানো। এই একটা ডিফারেন্স আমরা নিউটনের বলবিদ্যাতেও আমি খুব ভালো মতো পড়াইছি, যেন তুমি অধ্যায় 8-এ পারো। বৈশিষ্ট্য হচ্ছে কি, মহাকর্ষ রিলেটেড যদি কিছু থাকে, মহাকর্ষ সূত্র, এটাকে সুপার ফোর্স বলা হয়। তড়িৎচুম্বকে মানে কি, তড়িৎ এবং চুম্বক দুটো একসাথে থাকবে। সবল নিউক্লিয় মানে কি, এই নিউক্লিয় বল মানে কি, নিউক্লিয়াসের ভেতর কাজ করবে। সবল নিউক্লিয় হচ্ছে কি, নিউট্রন প্রোটন এই যে যারা আছে এদেরকে হচ্ছে কি করতেছে, আটকায় রাখবে, ঠিক আছে, গ্লুয়ের মতো আটকায় রাখবে। অর্থাৎ এগুলো কাজ করে কাদের মধ্যে, নিউট্রন নিউট্রন বা নিউট্রন প্রোটন বা প্রোটন প্রোটনের মধ্যে কাজ করে, ঠিক আছে। আর দুর্বল নিউক্লিয় বল কোথায় কাজ করে, তেজস্ক্রিয় নিউক্লিয়াসের জন্য, বিটা ক্ষয়ের জন্য। ধরো নিউট্রনটা ভেঙে যাবে, তখন প্রোটন ইলেকট্রন বের হয়ে নিউট্রনও বের হবে, তখন এই বিটা ক্ষয়, তেজস্ক্রিয়তা, ভাঙন, ভাঙন হলে কি হয়, দুর্বল হয়ে যায়, তেজস্ক্রিয়তা কি করে, দুর্বল করে ফেলে। তো এটা মনে রাখবা। ধর্ম হচ্ছে কি, আমি তোমাকে বলি, মহাকর্ষ দেখো আকর্ষণ করে, সবল নিউক্লিয় দেখো আটকে রাখছে, বিকর্ষণ করতেছে না। আর তড়িৎচুম্বকী কি হতে পারে, পজিটিভ পজিটিভ হলে বিকর্ষণ, দুইটা চার্জ, পজিটিভ নেগেটিভ হলে আকর্ষণ, আকর্ষণ বিকর্ষণ দুইটাই করতে পারে। সেম ভাবে দুর্বল নিউক্লিয় আকর্ষণ বিকর্ষণ দুইটা করতে পারে। এই সিকোয়েন্সে মনে রাখলে দেখো, আকর্ষণ আকর্ষণ বিকর্ষণ, আকর্ষণ আকর্ষণ বিকর্ষণ, ঠিক আছে। বিনিময় কণা, মহাকর্ষ মানে গ্র্যাভিটি, এটা হচ্ছে গ্র্যাভিটন। তড়িৎচুম্বকীয় কি হবে, তড়িৎচুম্বকীয় আমরা বলি ফোটন। ফোটনের বৈশিষ্ট্য আমরা দেখবো কিছুক্ষণ পরে। ফোটনের বৈশিষ্ট্য কি, সবল নিউক্লিয় কি করে, শক্তিশালী, মেন, তাহলে মেজন। অনেক সময় তুমি গ্লুয়ের মতো আটকায় রাখে না নিউট্রন প্রোটনকে, গ্লুঅন পাবা। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কোনটা, ডাব্লিউজেড বোসন। আচ্ছা, প্রভাবিত কণা কাদের উপর কাজ করে, মহাকর্ষ বল পৃথিবীর সব সব পদার্থের উপর কাজ করে, সমস্ত পদার্থ। তড়িৎচুম্বক কাজের জন্য কাজ করে শুধুমাত্র আধানযুক্ত, পজিটিভ নেগেটিভ যারা থাকবে তাদের মধ্যে তড়িৎচুম্বকীয়, তো আধানযুক্ত কণা। সবল নিউক্লিয় কাদের মধ্যে, শুধুমাত্র নিউট্রন প্রোটন আছে। আর দুর্বল হচ্ছে কি, দুর্বল তোমাকে দুর্বল করে ফেলছে, লেপ্টে ফেলছে, তাহলে এটা হচ্ছে কি, দুর্বল নিউক্লিয় বল, বা আমরা বলি হচ্ছে লেপটন, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসা হচ্ছে পাল্লা। মহাকর্ষ অনেক দূর, অসীম পর্যন্ত কাজ করে, যে এই যে দেখো এখানে আর স্কোয়ার আছে না, অসীম পর্যন্ত কাজ করে, তড়িৎচুম্বকে অসীম পর্যন্ত কাজ করে। সবল নিউক্লিয় নিউক্লিয়াসের ভেতরে শুধুমাত্র 10⁻15 মিটারের মাঝখানে, আর দুর্বল নিউক্লিয় হচ্ছে 10⁻16 মিটারের মাঝখানে কাজ করে, ঠিক আছে। সবলতা হচ্ছে যদি বলি, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ, সবচেয়ে শক্তিশালী হচ্ছে কোনটা, সবচেয়ে শক্তিশালী সবল। তাহলে যদি আমি এটাকে 1 নিউটন ধরি, সবল হবে 10⁻41 নিউটন, তড়িৎচুম্বকীয় 10⁻39, এবং দুর্বল নিউক্লিয় 10⁻30। তো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এটা লিখে ফেলছি। মাথায় রাখবা, মহাকর্ষ তো সবসময় কি পাবা, বস্তুর আকর্ষণ, এটা পাবা। আর মহাকাশ রিলেটেড যদি কোনো কিছু পাবা, মহাকাশে কি থাকে, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহের গতিপথ যেগুলো থাকবে, এইটা, ওকে। আর যদি আমাকে বলে তড়িৎচুম্বকীয়, এটা পরে পড়বা, আগে বলি সবল নিউক্লিয় কি করতেছে। সবল নিউক্লিয় হচ্ছে নিউক্লিয়াসটা গঠন করতেছে, তাই না, ধরে রাখতেছে। আর দুর্বল কি করতেছে, নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা বা নিউক্লিয়াসের ভাঙন করতেছে। তুমি যদি দেখো আণবিক গঠন, আমি দেখো আলাদা কালারে লিখছে, আণবিক গঠন। আণবিক গঠন বললে তড়িৎচুম্বকীয়, দেখো নিউক্লিয়াস, ইলেকট্রন, আকর্ষণ, তাহলে আণবিক গঠন বললে তড়িৎচুম্বকীয়, কিন্তু নিউক্লিয়াস গঠন বললে এটা। আর বাদ বাকি যেগুলো তুমি আনকমন পাবা সেগুলো হচ্ছে কি তড়িৎচুম্বকীয় বলের মাঝখানে, হচ্ছে উদাহরণের মাঝখানে চলে যাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই ব্যাপারটাও পড়ে ফেলছি। এবার চলে আসা হচ্ছে যে বলের একীভূতকরণ। বিজ্ঞানীরা চেষ্টা করতেছে সব মৌলিক বলের মাঝখানে সম্পর্ক করা, যখন সম্পর্ক স্থাপন করতে পারবে এটাকে বলা হবে মহা একীভূত ক্ষেত্রতত্ত্ব, ঠিক আছে। ইতিমধ্যে তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বলের একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে, এটাকে বলা হয় একীভূত, ঠিক আছে। এটা একীভূত, আর এটা হচ্ছে মহা একীভূত, মানে সব থাকবে। কাজটা করছে কি সালাম, ওয়াইনবার্গ, গ্লাসো, এই তিনজন হচ্ছে বিজ্ঞানী, ওকে। সো এই হচ্ছে বলের একীভূতকরণের পার্টটা। এবার আসা হচ্ছে প্লাঙ্কের কৃষ্ণ বস্তুর বিকিরণ। একটা কালো বস্তু যেটা থাকবে, এই কালো বস্তুটা এমন, মানে কৃষ্ণ বস্তু কি, যে হচ্ছে কালো একটা কালারের বস্তু, সে হচ্ছে সকল ধরনের আলো শোষণও করতে পারবে, সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করতে পারবে, আবার সকল তরঙ্গদৈর্ঘ্যের আলো বাহিরে বেরও করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কৃষ্ণ বস্তু, শোষণও করতে পারবে আবার বিকিরণও করতে পারবে, মানে কি একটা স্টোর হাউস হিসেবে কাজ করবে। এই যে আমাদের কাছে কৃষ্ণ বস্তুর কথা বলা হয়েছে, তাপ বিকিরণ করতে পারে, অর্থাৎ এ কতটুকু তাপ বিকিরণ করবে, কি পরিমাণ হিট বের করবে, এটা কার উপর নির্ভর করবে, ওই বস্তুটার ধর্ম এবং তাপমাত্রার উপর। অর্থাৎ এই যে বস্তুটা আছে এটা যত বেশি, চিন্তা করো, উত্তপ্ত হবে, তত বেশি কি হিট, তখন কি মনে হবে, হাত দিব আমি গরম, মানে শীতকালে আমার কি লাগবে, গরম লাগবে। সো যত বেশি উত্তপ্ত হবে, বা এই বস্তুটার ধর্মের উপর ডিপেন্ড করে বিকিরণ সেটা ডিপেন্ড করবে, তাই না, তাপ বিকিরণ ডিপেন্ড করবে। একটা আদর্শ কৃষ্ণ বস্তু আমরা কি বলি, আদর্শ কৃষ্ণ বস্তু সকল তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো ল্যাম্ডা শোষণ এবং বিকিরণ করতে পারে। আচ্ছা, এখন এখানে একটু কাহিনী দেখা যায়, দেখো আমি যতই তাপমাত্রা বাড়াই না কেন, কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে যতই তাপমাত্রা বাড়াই না কেন, বিকিরণ বাড়ে না, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত বাড়ে, এরপর আবার কমে যায়। সো এইটাই কেন হয়, এটা এক্সপ্লেন করার জন্য অনেকগুলো বিজ্ঞানী বিভিন্ন ইয়ে দিয়েছে, তখন কোয়ান্টাম তত্ত্ব আসছে এই কৃষ্ণ বস্তু থেকে। সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে কৃষ্ণ বস্তু হতে মোট বিকিরণ শক্তি, মানে কি তাপমাত্রা বাড়তেছে, বিকিরণ বাড়তেছে, উত্তপ্ত হচ্ছে বেশি। আচ্ছা, কিন্তু যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকীর্ণ হয় তা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। মানে মনে করো হচ্ছে যে ইউভি আলোতে সবচেয়ে বেশি হচ্ছে পরিমাণ শক্তি বিকিরণ হয়, তো আমি ইউভি আলো দিয়ে, ধরো ইউভি আলো দিছি, এরপরে দিছি হচ্ছে অনেক বেশি হিট দিচ্ছি, তো তাপমাত্রা বাড়ানোর পরে দেখা গেছে কি বিকিরণ বাড়ার বদলে বিকিরণ গেছে কমে। মানে কি, আমি তোমাকে বলি, তাপমাত্রা বাড়াচ্ছি, বিকিরণ বাড়তেছে বাড়তেছে, একটা পর্যায়ে গিয়ে বিকিরণ গেছে কমে। তো এইটা কেন হয়েছে, এইটা এক্সপ্লেইন করার জন্য বিভিন্ন ব্যাখ্যা আসলে আছে।
সেটা হচ্ছে ভিএন এর শক্তি বন্টন সূত্র, বাট এই সূত্রটা শুধুমাত্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের উপর কাজ করে। র্যালে জিন্সের সূত্র দেখো, র্যালি মানে কি, অনেক বড় থাকে না, দীর্ঘ র্যালি, তাহলে এটা হচ্ছে দীর্ঘ ল্যামডার জন্য কাজ করে। কিন্তু এখন তাই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য এটা নিয়ে হবে না, আমার লাগবে হচ্ছে যেটা সবার জন্য কাজ করবে। সবার জন্য কাজ করে কে? সবার জন্য কাজ করে হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র, সকল ধরনের ল্যামডাতে কাজ করে। কোয়ান্টাম সূত্র বা তেজকণাবাদ সূত্র, এরপরই হচ্ছে এই যে কোয়ান্টাম সূত্র, এটা হচ্ছে আবিষ্কৃত হয়েছে। প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র আমাদের কি বলে, যে এই যে আমাদের শক্তি আসে, এই শক্তি হচ্ছে কি আসে, শক্তি হচ্ছে নিরবিচ্ছিন্ন না, একটা প্যাকেট হিসেবে আসে। এই প্যাকেটগুলোকে বলা হয় কি, এই প্যাকেটগুলোকে বলা হয় হচ্ছে কোয়ান্টা। ঠিক আছে, এইখান থেকে হচ্ছে কোয়ান্টাম আসে, যে নিরবিচ্ছিন্ন ভাবে না, একটা প্যাকেট হিসেবে আসে, বিচ্ছিন্নভাবে খন্ড খন্ড বা গুচ্ছ আকারে আসে। এই অবিভাজ্য এককগুলো হচ্ছে কি, এগুলোকে বলা হয় কোয়ান্টাম বা ফোটন। কোয়ান্টাম বা ফোটনের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় শক্তির পরমাণু। কেন? এটা শক্তি দিচ্ছে, তাই না, শক্তির পরমাণু। এবং এই যে এটার এনার্জি হচ্ছে কি এইচ নিউ, অর্থাৎ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। এবং এটা কি, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক, এটি হচ্ছে প্লাঙ্কের বিকিরণ সূত্র থেকে আমরা পাই। এখন এই যে ফোটনটা আমি বলতেছি, এই যে ফোটনটা, এর ফোটনের বৈশিষ্ট্যটা পড়ো, কি আছে কি নাই। ফোটনের কিন্তু চার্জ নাই, কোনো ফোটনের ভর নাই, ঠিক আছে, স্থির ভর শূন্য। ফোটন তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না। ধরো একটা আলো আসছে, আলোই মানে তো ফোটন। এখন আলো দিলাম, আলোকে আমি যদি চুম্বক দিয়ে বলি সরো সরো, সরবে না তো। তাহলে চুম্বক বা ক্ষেত্রে বিক্ষিপ্ত যেমন আলো হয় না, আলোর মধ্যে ফোটন আছে সেও হয় না। এবং দেখো, আলোকে আয়নিত করতে পারো না, ফোটনকে আয়নিত করতে পারো না। জাস্ট এই দুইটা হচ্ছে ফার্স্টে পড়বা, ঠিক আছে। তাহলে আর কি কি আছে এটা তো পারবাই। এর ভরবেগ আছে, দেখো এর ভর নাই কিন্তু এর ভরবেগ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর শক্তি আছে, এই যে ই বের করলা, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাতে পারে। সংঘর্ষ ঘটায়, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায় কোনো একটা বস্তুর সাথে, তখন কি তার মোট শক্তি ও ভরবেগ ধ্রুব থাকবে। কিছুক্ষণ পরে আমরা দেখবো এটা কম্পন প্রভাবের মাঝখানে। আর এটা কিসের বেগে চলে? যেহেতু ফোটন একটা আলো, তাহলে এটা আলোর বেগে চলে। তাহলে এই যে ফোটনের ভরবেগ সেটা কত হবে? এটা আমরা জানি যে পি সমান এইচ বাই ল্যামডা, ঠিক আছে, এইচ বাই ল্যামডা। এটা তুমি ওই যে ডি ব্রগলিতে পাবা। আবার ই ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা, এগুলো তোমরা সূত্র অলরেডি হচ্ছে জানো যে কিভাবে কি আসে। সি হচ্ছে কি, সি হচ্ছে আলোর বেগ, ওকে। এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আচ্ছা, এবার আসো হচ্ছে আমাদের কাছে কি এইচ, আমরা এইচ বার নিয়ে পড়বো। এইচ এর তোমরা মান অলরেডি পড়ছো, ঠিক আছে, 6.623 10⁻34। সো ওইগুলো তোমরা জানো অলরেডি, এগুলো নিয়ে আমি এখানে বলতেছি না। এক্স রে হচ্ছে কি, এক্স রে হচ্ছে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুতে আঘাত করলে তার থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ নির্গত হয়, এই বিকিরণকে এক্স রে বলে। ছোট্ট ভাষায় বললে তোমাকে একটু বলি, যে এটা মনে করো একটা ধাতু, এইখানে কি হয়েছে আমি তোমাকে বলি, এইখানে হচ্ছে ক্যাথোড রশ্মি। ক্যাথোড রশ্মি মানে কি, ইলেকট্রনের প্রবাহ, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে ইলেকট্রনটা এসে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর এই ইলেকট্রনটা এখানে ফিক্স হয়ে গেছে। ফিক্স হয়ে যাওয়ার পরে এই যে ধাতুটা আছে, এইখান থেকে এই সংঘর্ষের কারণে একটা অজানা রশ্মি বের হয়, এটাকে বলা হয় এক্স রে। তাহলে এক্স রেতে কে আঘাত করতেছে? ইলেকট্রন। বের হয়েছে কি? এক্স রে। এই ব্যাপারটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে, যে কোনো ধাতুকে যদি দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন আধান করে তখন যে বিকিরণটা, এটাকে এক্স রে বলা হয়। এক্স রে আবিষ্কারকে উইলহেলম রনজেন। এবং আবিষ্কার আসলে কিভাবে হয়েছে তোমাদের এই জিনিসটা আমি বলে দিই। আবিষ্কার হচ্ছে ক্যাথোড রশ্মি, যে এরকম একটা ক্যাথোড রশ্মি ইলেকট্রনের পার্ট, এটা হচ্ছে কিসের উপর দেওয়া হয়েছে? বেরিয়াম প্লেটিসায়ানাইডের উপর ফেলা হয়েছে। এই যে এটা হচ্ছে বেরিয়াম প্লেটিসায়ানাইড, ওকে। তো এই দেখো আলাদা করে দিছি। এবং এর কারণে কি হয়? প্রতিপ্রভা সৃষ্টি হয়। যে এক্স রে বের হয়, সেখান থেকে একটা আলাদা কালার দেখা যায়, তখন মনে হয় ও মাই গড কি বের হয়েছে। সো এটা আমাদের এক্স রে দুই প্রকার, রঞ্জন রশ্মি, এটা হচ্ছে কোমল এবং কঠিন। কোমল মানে কি, যে মোটামুটি কম শক্তিশালী হবে, যে হচ্ছে মানে বেশি একটা ক্ষতি করবে না, তাই না, কোমল। তাহলে কোমল যে এক্স রে গুলা, সেগুলো হচ্ছে কি কম শক্তি থাকে, সেটা বেশি ভেদ করতে পারবে না। বেশি ভেদ করলে কি হবে? এক্স রে একদম ভেদ করে ধ্বংস করা ফেলবে, তাই না, বেশি শক্তিশালী হলে। তাহলে কোমল যারা, তাদের কি হয়? তাদের শক্তি কম হয়। যেমন কোমল শিশু, কোমল শিশুদের শক্তি কম। আমাকে বলো, শক্তি কম হইলে আমরা কি জানি? ই ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা না, এইচ সি বাই ল্যামডা। তাহলে যদি কারো শক্তি কম হয়, তার ল্যামডা কি হবে? বেশি হবে। তাহলে দেখো ল্যামডা বেশি, 10 অ্যাংস্ট্রমের কাছাকাছি। এবং শক্তিটা কিরকম? আমরা বলি কিলো ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, ঠিক আছে। যেহেতু শক্তি কম, এ কি ভেদ করতে পারবে কম, ভেদন যোগ্যতা কম। এবং এই জন্য এটা আমরা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করি শুধুমাত্র ছবি তোলার কাজে, তবে ভেদন যোগ্যতা কম। অন্যদিকে কঠিন এক্সরে, যারা কঠিন হয়, বড় মানুষ, তাদের শক্তি বেশি থাকে। তাহলে ই বেশি, আবার ই বেশি হলে আমাকে একটা ই এর সূত্র বলো, ই ইকুয়াল টু কিউ ভি, আমরা জানি না। যদি কারো ই বেশি হয়, ভিও বেশি হবে। তাহলে ই ভোল্টেজ দুইটাই বেশি, প্রায় মেগা ইলেকট্রন ভোল্টের মতো হয়। আর এ যদি এনার্জি বেশি, তাহলে ল্যামডা কি হবে? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কম, 0.01 অ্যাংস্ট্রমের কাছাকাছি। যেহেতু ই বেশি, শক্তি বেশি, ভেদন যোগ্যতাও বেশি, এবং এই জন্য এটা কি কঠিন কোনো ধাতুর মধ্যে ইউজ করা, যেমন গবেষণায় ব্যবহার করা হয়, পদার্থের প্রকৃতি কি অবস্থায় আছে, অর্থাৎ কঠিন কঠিন কাজে হচ্ছে এটা ইউজ করা হয়, ওকে। তো এই হচ্ছে আমাদের কাছে এক্স রে, যেটা এক্স রে হচ্ছে টাইপ। এবার চলে আসা হচ্ছে এক্স রে, যেটা এক্স রে একক হচ্ছে কি? এক্স রে একক হচ্ছে রঞ্জন, ঠিক আছে। এক্স রে একক হচ্ছে কি বলা হয়? রঞ্জন। রঞ্জন বলতে কি বোঝানো হয়? যে এক রঞ্জন বলতে বোঝানো হয় সেই পরিমাণ এক্স রে যা হচ্ছে সাধারণ চাপ ও তাপমাত্রায় 10⁻³ মিটার কিউব বায়ুতে, ঠিক আছে, 3.33 10⁻10 কুলম্ব চার্জের সমান চার্জ উৎপন্ন করবে। অর্থাৎ আমরা বলি 10⁻³ মিটার কিউব বায়ুর মধ্যে 3.33 10⁻10 কুলম্ব চার্জের সমান চার্জ উৎপন্ন করবে। অর্থাৎ চিন্তা করতে পারতো এক্স রে তাহলে কি করতে পারে? গ্যাসকে আয়নিত করতে পারে। একটা গ্যাস যাচ্ছে,
একটা আয়তনের মাঝখানে গ্যাসকে আয়নিত করতেছে। কি পরিমাণ আয়নিত করতেছে? 3.33 × 10⁻⁻⁰ কুলম্ব। আচ্ছা, উৎপাদন পদ্ধতি হচ্ছে কি গ্যাস নল পদ্ধতি, কুলিজ নল পদ্ধতি এবং বিটাট্রন পদ্ধতি। ঠিক আছে, আমরা এইভাবে মনে রাখতাম যে বট গাছে কুল। ঠিক আছে, বট গাছ মানে বিটা, গাছ হচ্ছে গ্যাস, আর কুল মানে এই যে বড়ই। ঠিক আছে, তো গ্যাস নল পদ্ধতিতে আমরা টার্গেট বলে একটা জায়গা আছে, সেখানে ইউজ করা হয় টাংস্টেন, প্লাটিনাম এবং হচ্ছে মলিবডেনাম। আমরা এটা মনে রাখতাম হচ্ছে টুম্পা দিয়ে। ঠিক আছে, টুম্পা। সো আমরা বলি যে বট গাছে কুল খাচ্ছে কে? টুম্পা। তাহলে টাংস্টেন, প্ল্যাটিনাম এবং হচ্ছে মলিবডেনাম। আধুনিক যন্ত্র বলা হয় এক্স রের জন্য, আধুনিক যন্ত্র হচ্ছে কিনোট্রন এবং হচ্ছে বিটাট্রন। ওকে, তাহলে এক্স রের পার্ট গেল। এবার এক্স রের সমীকরণ যদি বলি, সহজ কথা বললে আমি যদি তোমাকে বলি, আমাকে একটা কথা বলো যে আমরা কি জানি এনার্জি সমান সমান হচ্ছে hc বাই হচ্ছে ল্যামডা। তাহলে আমি যদি তোমাকে বলি ল্যামডা অর্থাৎ যেই এক্স রেটা বের হবে সেটা কত হবে? hc বাই এনার্জি। আচ্ছা, এই এনার্জিটাকে আমি আসলে কিভাবে লিখতে পারি বলো তো? একটা এক্স রে এনার্জি হবে হচ্ছে ইলেকট্রনের শক্তি এবং ভোল্টেজ ইভি। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে hc বাই ই ইন্টু ভি। এটাই হচ্ছে এখানে লেখা হয়েছে। ওকে, সো এটি হলো উৎপন্ন এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, সো ল্যামডা ইকুয়াল টু hc বাই ই ইন্টু ভি, অর্থাৎ ইলেকট্রনের আধান ইন্টু হচ্ছে যে ভোল্টেজটা থাকবে সেটা। এক্স রে কি করে কি করে না, সহজ কথা, এক্স রে একটা আলো না, এক্স রে কি দৃশ্যমান না, এটা ভিজিবলের মাঝখানে, এর কোনো চার্জ আছে না, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর কোনো চার্জ নেই। যেহেতু এটা একটা আলো, তাহলে তার কি বিক্ষেপণ হবে? আলোকে বিক্ষেপ করতে পারো না। গতি পরিবর্তন করে না, কোনো চুম্বক বা বিদ্যুৎ ক্ষেত্রের কারণে গতি পরিবর্তন করে না। কি তাপ উৎপাদন করে না? তাপ উৎপাদন করে না, মানে তেমন একটা কাজ করে না। মানে উৎপাদন করবে, শক্তি যেহেতু আছে, বাট প্রধান কাজ না। এবার আসলে এক্স রে করে কি কি? এক্স রে সরল রেখায় যাবে, আলো যেহেতু, এক্স রে প্রকৃতি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বা আলো। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? অতি ক্ষুদ্র, কারণ চিন্তা করো ওই যে গামা রে, এক্স রে, এগুলো কিন্তু কম, তারপরে আস্তে আস্তে রেডিওতে বাড়ছে, তাহলে এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম। এর বেগ হচ্ছে আলোর বেগ, এর ভেদন ক্ষমতা কি অত্যন্ত বেশি, এই জন্য কি ছবি তুলতে পারি। ফটোগ্রাফিক প্রভাব, প্রতিপ্রভা, আয়নায়ন সবকিছু হচ্ছে করে ফটোগ্রাফিক ফিল্মে। তারপর হচ্ছে তোমার প্রতিপ্রভা, আয়নায়ন সবকিছু করে, এটা আমরা কিন্তু আগের অধ্যায়ে পড়ে আসছি। এবার আসা হচ্ছে ফটো ইলেকট্রিক প্রভাব, ফটো ইলেকট্রিক ইফেক্ট করে কিনা এটাও করবে, কারণ এটা এনার্জি ভালো আছে। ঠিক আছে, এটা প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচর আবর্তন, যেহেতু এটা একটা আলো, এটাও ঘটবে। জীবকোষের প্রভাব করে কিনা? করে। জেনেটিক প্রভাব, জেনেটিক করে মিউটেশন ঘটায়। ত্বকের ক্ষতি করে কিনা? হ্যাঁ, দীর্ঘক্ষণ ত্বকে বলে ত্বক ক্ষতি করবে। রক্তের প্রভাবটা দেখো আমি এখানে আলাদা করে মার্ক করে দিয়েছি, শ্বেত রক্তকণিকা ধ্বংস করে। কি কণিকা? শ্বেত রক্তকণিকার তীব্রতা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। এই যে তুমি চিন্তা করো যে আমাদের এই যে তীব্রতা, একটা তড়িৎচুম্বক তরঙ্গের তীব্রতা কি ছিল? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মনে আছে? আগের অধ্যায়ে পড়ছি, করে আসো, এই সব কিন্তু আগের অধ্যায়ে বেশিরভাগ পড়ছি। সো এটা যদি একবার পড়ো, আমার কথা হচ্ছে তুমি ওইখান থেকে একটা পড়ো, আর এই যে কি কি করে না আর বাদ বাকি হচ্ছে করে। দেখছো, আমি এই জন্য এইভাবে আলাদা করছি। তোমাদের এক্সট্রা যেভাবে দেয়া আছে মনে রাখা একটু কষ্ট হবে, বাট আমি এইখানে যেভাবে দিছি আই হোপ তোমাদের বুঝতে হচ্ছে আরো বেশি সহজ হবে। এবার আসো এক্সট্রা ব্যবহার, জাস্ট নামগুলো দেখো। চিকিৎসা ক্ষেত্রে, গোয়েন্দা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, ব্যবসা ও খাদ্য শিল্পে, বৈজ্ঞানিক গবেষণায়। ঠিক আছে, জাস্ট একবার করে দেখবা যে কোন কোন কি করা হয়, এই বিষয়গুলো, জাস্ট এই হেডিং গুলো হচ্ছে তোমার মেইন কথা। বাদ বাকিও বইয়ে অনেকভাবে দেওয়া আছে, আমি জাস্ট কি ওয়ার্ডগুলো দিছি জাস্ট তোমাদের রিডিং এর জন্য। ঠিক আছে, হাড় ভাঙা এগুলো তুমি জানো। গোয়েন্দা বক্স আমরা ইউজ করি হচ্ছে যে ওই এয়ারপোর্টে যখন ইউজ করা হয়। শিল্পক্ষেত্রে হচ্ছে ঢালাই বা আসল ঝিনুক, যে আসল ঝিনুক মুক্ত বা শনাক্ত করতে কি ইউজ করা হয় এটা দেখবা। ব্যবসায় কি ইউজ করা হয়, বৈজ্ঞানিক গবেষণায় কি ইউজ করা হয়। ওকে, এবার আসো এক্স রশ্মি এবং দৃশ্যমান আলোক রশ্মি, সবকিছুই ঠিক আছে, মানে সবকিছু অনেক মিল পাবা যে দুইটাই তড়িৎচুম্বকীয়। এটা হচ্ছে কি কণা ধর্ম আছে, এটাও কণা ধর্ম আছে। ঠিক আছে, এটা বিক্ষিপ্ত হয় না, ওইটাও বিক্ষিপ্ত হয় না, এটাও আলোর বেগে চলে। এটারও প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার আছে, ওইটারও আছে। ঠিক আছে, এটাও ফটোগ্রাফিক ফিল্মকে প্রভাবিত করে, ওইটাও করে। এতটুকু বন্ধু ঠিক আছে। এরপরে হচ্ছে কোনটা? 10⁻9 - 11, ওইটা ডিফারেন্ট হবে। এর কম্পাঙ্ক কি বেশি হবে, এর কম্পাঙ্ক কম হবে। কেন কম্পাঙ্ক অনেক বেশি আমাকে বলো? আমরা জানি ল্যামডা আর ফ্রিকোয়েন্সি ব্যস্তানুপাতিক, তো যেহেতু এটা ল্যামডা কম, এর ফ্রিকোয়েন্সি বেশি। ওকে, আর ফ্রিকোয়েন্সি কম, এর ভেদন ক্ষমতা এই জন্য বেশি, এনার্জি বেশি। এই লাস্টের দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এক্স রে আয়নিত করতে পারে, দৃশ্যমান আলো আয়নায়ন করতে পারে না কোনো একটা গ্যাসকে। এবং এক্স রশ্মি বস্তুকে দৃশ্যমান করে না, আলোক দৃশ্যমান যে আলোক রশ্মি সেটা বস্তুকে দৃশ্যমান করে। সহজ কথা না? তাহলে তোমাকে পড়তে হবে কি বলো? তোমাকে হচ্ছে এই দুইটা পড়তে হবে, এই দুইটা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে ডিফারেন্ট, আর বাদ বাকি তুমি তো পারবেই। বাদ বাকি আমি তোমাকে দেখাই দিচ্ছি, দেখছো একদম সহজে কিন্তু শিখে ফেলছি আমরা। এবার আসা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়া হচ্ছে কি, একটা ধাতব পদার্থ আছে, এই যে দেখো একটা ধাতব পদার্থ আছে, এই ধাতব পদার্থের উপর কি পড়ছে? আলো পড়ছে, একটা আলো পড়ছে। ঠিক আছে, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আপতিত হলে এই যে ধাতব পদার্থ, এখান থেকে কি বের হচ্ছে? ইলেকট্রন বের হচ্ছে। এটাকে বলা হয় কি, ফটোতড়িৎ ক্রিয়া। চিন্তা করো এক্স রেতে কি হয়েছিল? এক্স রেতে হচ্ছে ইলেকট্রন পড়ছিল, এক্স রে বের হয়েছিল, মানে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বের হয়েছিল। আর এটা ঠিক উল্টা, এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ পড়ছে, ইলেকট্রন বের হয়েছে। এটাই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া, যে ধাতব পদার্থের উপর বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আপতিত হলে পদার্থ থেকে ইলেকট্রন নির্গত হয়, এটাই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। উপযুক্ত ধাতু কোনগুলো? ক্ষারধর্মী গ্রুপ একের যারা, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম, রুবিডিয়াম প্রভৃতি, এগুলো হচ্ছে কি আসবে? এগুলো হচ্ছে আমাদের কাছে এখানে চলে আসবে। ওকে, লিথিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ক্ষারধর্মী। ওকে, সো এটা তোমাদের উদাহরণ দিবে, ধরো উদাহরণে অ্যালুমিনিয়াম দিয়ে দিবে, স্যার অ্যালুমিনিয়াম দাগাবো না। ওকে,
প্রতিক্রিয়ার বিজ্ঞানী হচ্ছে কোনটা, কি আবিষ্কার করেন, ডব্লিউ.সি. স্মিথ হচ্ছে আবিষ্কার করেন কোথা থেকে, সেলেনিয়াম রোদ থেকে। ওকে, হেনরি হার্টজ উনি ইউভি আলো দেওয়া হলে উনি দেখছে যে ইউভি আলো যদি কোনো একটা ধাতুতে দেই সেখানে স্ফুলিঙ্গ স্পার্ক হয়, আলো জ্বলে ওঠে। আর দেন হচ্ছে আমাদের কাছে বলেছে হলবার্গ এবং হচ্ছে তার সহকারী দল, উনিও ইউভি রশ্মিতে ধনাত্মক পাতের চার্জ হ্রাস পায়। কেন, ধনাত্মক পার্ট পজিটিভ থাকে, ফটো ইলেকট্রিকের কারণে ইলেকট্রন বের হয়, ওই ধনাত্মক পাদের গিয়ে হচ্ছে নিউট্রালাইজ করে, দেন হচ্ছে এটা হয়। জাস্ট একবার রিডিং মারা, আমি জাস্ট এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি জাস্ট এইটা হচ্ছে একটা 3 স্টার মারি। ওকে, এই হচ্ছে কথা। যে থমসন এবং লিনার্ড ওনারা হচ্ছে বলছে যে এই যে একটা কণা বের হচ্ছে, সবাই জানতো যে এখান থেকে ইলেকট্রিসিটি আসে, বাট এই কণাটা কি জানতো না। সো ওনারা হচ্ছে প্রমাণ করছে যে কণাটা বের হচ্ছে ধাতু থেকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা ইলেকট্রন। ওকে, সো এই হচ্ছে আমাদের ফটোতড়িৎক্রিয়া এবং বিজ্ঞানী। এবার আসা হচ্ছে ফটোতড়িৎক্রিয়ার সূচন কম্পাঙ্ক বলতে কি বোঝানো হয়। ধরো আমি তোমাকে বলি ন্যূনতম কম্পাঙ্ক ইলেকট্রন বের করার জন্য, আমি জাস্ট তোমাকে বলি যে আমার হচ্ছে মনে করো, আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল নিব, খুব ফাস্ট হচ্ছে এই জায়গায় দেখাবো। ধরো আমার কাছে একটা ধাতু আছে, আমি হচ্ছে 100 জুল সমপরিমাণ একটা কি দিলাম, 100 জুল সমপরিমাণ আমার হচ্ছে একটা আমি তড়িৎচুম্বকের তরঙ্গ দিলাম। এখন এইখানে আমার যে ইলেকট্রনটা, এটা ঋণ নিয়ে আটকায় আছে, ইলেকট্রনটা মনে করো আমার কাছে 50 জুল শক্তি নিয়ে আটকায় আছে। তো কি করবে, 100 জুল গিয়ে এই 50 জুলটা ইলেকট্রনটাকে ছুটানোর কাজে ইউজ হবে, ইলেকট্রনটাকে কি করবে, ছুটানোর কাজে ইউজ হবে। আর বাদ বাকি 50 জুল এই ইলেকট্রনটাকে গতিশক্তি হিসেবে দিবে। মানে বুঝছো, তাহলে এই 100 জুল কিসে কিসে ভাগ হইলো, এক 50 জুল দিয়ে তাকে বন্ধনটা মুক্ত করছে এবং আরেক 50 জুল ইলেকট্রনের গতিশক্তি হিসেবে দিছে। এই হচ্ছে এখানে কথা হয়। তো সূচন কম্পাঙ্ক বলতে আসলে আমরা কি বুঝি, যে কতটুকু শক্তিতে সে আসলে হচ্ছে বের হবে। যেমন চিন্তা করো এখানে 50 জুল না, এই 50 জুলকে আমরা কি বলি জানো, 50 জুলকে আমরা বলি কার্যাপেক্ষক। অর্থাৎ কতটুকু শক্তি হইলে সে মাত্র বের হবে, সে জাস্ট বন্ধনটা মুক্ত করবে। এবং এই কার্যাপেক্ষকের শক্তি সমান আমি যে কম্পাঙ্কটা পাবো সেটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। ঠিক আছে, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে সূচন কম্পাঙ্ক। মানে কি, এই 50 জুল ধরো সূচন কম্পাঙ্ক, আর একটু স্পেসিফিক্যালি বলি, ধরো এই যে 50 জুল কার্যাপেক্ষক না, এই 50 জুলেরই আমি একটা শক্তি দিব যেন জাস্ট হচ্ছে বন্ধনটা মুক্ত হয়। তাহলে এই 50 জুল শক্তি পাওয়ার জন্য আমার যে কম্পাঙ্কটা লাগবে সেটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। ঠিক আছে, এই হচ্ছে কথা। দেখো ন্যূনতম কম্পাঙ্ক ইলেকট্রনটা বের করার জন্য, ন্যূনতম কম্পাঙ্ক দেবো যেন ইলেকট্রন জাস্ট বের হয়। এবং সূচন কম্পাঙ্ক দিলে ইলেকট্রনের বেগ কত হবে, 0। ইলেকট্রনের গতিশক্তি 0, যেহেতু জাস্ট বন্ধনটা বের হয়েছে, তাই তার কি হবে, জাস্ট যেহেতু চিন্তা করো যে এখানে আমি 50 দিছি, 50ই বের হয়েছে, তাহলে কি গতিশক্তি 0, গতিশক্তি 0 মানে কি ইলেকট্রনের বেগ তখন 0 হবে। এটা তোমাদের প্রায়ই আসে। আচ্ছা, সো কার্যাপেক্ষক কি ন্যূনতম শক্তি ইলেকট্রন বের করার জন্য যে 50 জুল, যেটা এই পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনের বেগ কত, 0। এবার বলা হচ্ছে নিবৃত্তি বিভব, অ্যানোডে যে নেগেটিভ বিভব দিলে ইলেকট্রনটা থেমে যায়। ধরো ইলেকট্রনটা হচ্ছে 50 জুল শক্তি নিয়ে বের হয়েছে, ঠিক আছে, এখন এই ইলেকট্রনকে থামানোর জন্য আমার কি করতে হবে, একটা নির্দিষ্ট বিভব দিব কিউভি, যেন এটা 50 জুল শক্তি উৎপন্ন করে এটাকে থামায় দেয়, অর্থাৎ 50 জুল সম্পন্ন ইলেকট্রনটাকে থামায় দেয়। যে বিভবটা, এই বিভবটাকে বলা হয় হচ্ছে কি নিবৃত্তি বিভব। ওকে, সো অ্যানোডে যে নেগেটিভ বিভব দিলে ইলেকট্রন থেমে যায়, ইলেকট্রন থেমে গেলে কি হবে, প্রবাহ বা হচ্ছে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। সো এটা বলা হচ্ছে। এবং এই যে আমাদের বিভবটা, নিবৃত্তি বিভব, এটা তীব্রতার উপর নির্ভর করবে না, বরং আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করবে। অর্থাৎ আমি কয়টা, ধরো অনেক লাইট এখানে জ্বালানো আছে, এগুলোকে বলা হয় তীব্রতা। চিন্তা করবে, তীব্রতা চিন্তা করবে সংখ্যা, অর্থাৎ আমি কয়টা 50 জুলের আলো দিলাম তার উপর নির্ভর করবে না। ধরো আমি একটা আলো দিলাম, দুইটা আলো দিলাম, তিনটা আলো দিলাম, এটার উপর নির্ভর করবে না, বরং নির্ভর করবে কি এক একটা আলোর শক্তি কত হয়েছে, অর্থাৎ এক একটা আলোর কম্পাঙ্ক কিরকম আছে। আমি আরেকবার যাবো, এটা তখন একবার বুঝাবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। নিবৃত্তি বিভব শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, কম্পাঙ্ক। এবং চিন্তা করবা যেই জায়গায় এনার্জি, দেখো বিভবের সাথে কার মিল আছে, এনার্জি, কিউভি সমান এনার্জি, যেখানে এনার্জির মিল পাবা ওইখানে ডেফিনেটলি কম্পাঙ্কের উপর নির্ভর করবে। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে আসতেছি, এরপর তুমি দেখবা। তো দেখো আমরা সূত্রটা কি বলতে পারি, এইচ নিউ হচ্ছে কি পরিমাণ শক্তি আমি তড়িৎচুম্বকীয় তরঙ্গে দিছি, ডাব্লিউ হচ্ছে কি কার্যাপেক্ষক, কতটুকু বন্ধন ছাড়াইতে বের হবে। ঠিক আছে, আর যতটুকু ছাড়ানোর পরে থাকবে সেটা হচ্ছে হাফ এমভি স্কয়ার বা গতিশক্তি, অর্থাৎ যে পরিমাণ শক্তি আমি দিব সেটা গতিশক্তি এবং কার্যাপেক্ষক দুইটার মাঝখানে থাকবে। এবং এটাকে যদি আমি লিখি ডাব্লিউ সমান এইচ নিউ নট, তাহলে এই মিউ নটটা হচ্ছে কি সূচন কম্পাঙ্ক, অর্থাৎ কার্যাপেক্ষকের জন্য যে কম্পাঙ্ক সেটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। ওকে, সো ফটোতড়িৎক্রিয়া কে দিছে, এটা আইনস্টাইনের ফটোতড়িৎক্রিয়ার সমীকরণ। ওকে, কার সমীকরণ, আইনস্টাইন। এবং আইনস্টাইন কেন নোবেল পাইছে, ফটোতড়িৎক্রিয়ার কারণে পাইছে। আচ্ছা, ফটোতড়িৎক্রিয়ার সূত্রাবলী 4টা সূত্র আলোচনা করা হয় এবং এই সূত্রগুলো আইনস্টাইন দেয় নাই, এই সূত্রগুলো প্রদান করছে হচ্ছে 4 জন, আমরা বলি লিনার্ড, থমসন, রিচার্ডসন এবং হচ্ছে কম্পটন। প্রথম সূত্র আমাদের কি বলে, যে একটা তাৎক্ষণিক ঘটনা, অর্থাৎ যেই সময় আলো পড়বে সেই সময় তাড়াতাড়ি হচ্ছে ইলেকট্রন বের হবে, একদম তৎক্ষণাৎ। যদি লেট হয় সেটা ডেফিনেটলি 3 × 10⁻⁹ সেকেন্ডের কম, অর্থাৎ এই 3 × 10⁻⁹ সেকেন্ডের মাঝেই হচ্ছে ইলেকট্রনটা বের হয়ে যাবে।
2 নাম্বার বলছে একটা ন্যূনতম কম্পাঙ্ক আছে যাকে বলা হয় প্রারম্ভ কম্পাঙ্ক, এটি সূচন কম্পাঙ্ক। ন্যূনতম কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রনটা জাস্ট বের হবে, এটাই হচ্ছে কি ন্যূনতম কম্পাঙ্ক, দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র আমাদের কি বলছে, তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রনের সংখ্যা আলোর প্রাবল্য বা তীব্রতার সমানুপাতিক। মানে কি, ধরো আমি একটা লাইট থেকে আলো ফেলছি 50 জুলের, ঠিক আছে, তো আমি কি করলাম, আমার এখান থেকে ইলেকট্রন বের হবে মনে করো 2টা। সো আমি কি করলাম, আমি এরপরে 50 জুলেরই 2টা লাইট দিছি, 2টা লাইট দেওয়ার কারণে কি হবে, আমার এখান থেকে আলো বের হবে হচ্ছে, ইলেকট্রন বের হবে 4টা। তাহলে কি হবে, আমার যদি ইলেকট্রন বেশি বাড়ে আমার কি হবে, আমরা বলবো যে আলোর প্রাবল্য বা হচ্ছে তীব্রতা, এই যে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রনের সংখ্যা বাড়বে। দেখছো, আলোর প্রাবল্য বা তীব্রতা বাড়াইছি, বোঝার জন্য বোঝাচ্ছি এটা, ঠিক আছে, মনে রাখবে সহজে। আলোর প্রাবল্য বা তীব্রতা বাড়ালে কি হবে, এইখান থেকে হচ্ছে আমার ইলেকট্রনের সংখ্যা বাড়বে। আর চিন্তা করো আমরা কি জানি, তড়িৎ প্রবাহ মাত্রা কি, সংখ্যা বাই ইয়ানা, চার্জ বাই সময়। তাহলে চিন্তা করো এইখানে আমার আলোর তীব্রতা বাড়ানোর কারণে ইলেকট্রন বেশি বের হয়েছে, চার্জ বেশি হবে, আর চার্জ বেশি হলে প্রবাহ মাত্রা বাড়বে। ঠিক আছে, তাহলে মাথায় রাখবা এইভাবে যে তীব্রতা, এই তীব্রতা হচ্ছে কি প্রবাহ মাত্রার সমানুপাতিক। আচ্ছা, আর এবার দেখো যে ইলেকট্রনের গতিবেগ, আমি কি বলছিলাম, গতিবেগ বা গতিশক্তি এগুলো কার সাথে রিলেটেড, শক্তির সাথে। যেখানেই শক্তি সেখানেই কম্পাঙ্ক, যেখানেই শক্তি সেখানেই কম্পাঙ্ক। ইলেকট্রনের সংখ্যাতে কোনো শক্তি পাইছো, পাও নাই, বাট গতিবেগ বা গতিশক্তির সংখ্যা মানে তুমি কি পাচ্ছ, শক্তি পাচ্ছ, যেখানেই শক্তি সেখানেই কম্পাঙ্ক। সো গতিবেগ ও গতিশক্তি আলোর কম্পাঙ্কের সমান। কেন, চিন্তা করো আমি যত বেশি এখানে শক্তি দিব, যত বেশি শক্তি দিব, এটা তো ফিক্সই থাকবে, তত বেশি কি হবে গতিশক্তি, যত বেশি শক্তি এখানে থাকবে তত বেশি গতিশক্তি বের হবে। এটাই এখানে আসলে বলছে, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রাবল্যের উপর নির্ভর করে না, নির্ভর করে কম্পাঙ্কের উপর। এই 3 আর 4 নাম্বারটা মাথায় রাখবো ভালো মতো। আচ্ছা দেখো, আলোকের তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেলে নিশ্চিত ইলেকট্রনের বেগ বৃদ্ধি পায়। কেন, কারণ চিন্তা করো যদি হচ্ছে আমরা জানি ই আর ল্যামডা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তো যদি তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায় আমার এনার্জি বেড়ে যাবে, আর এনার্জি বেড়ে গেলে কি হবে আমরা জানি যে ½ mv² বা হচ্ছে ইলেকট্রনের গতিবেগ বৃদ্ধি পাবে। এক্স রে উৎপাদন এবং আলোক তড়িৎক্রিয়া কি একটা একটা বিপরীত, এটা তো অলরেডি তোমাদের শুরুতেই বলছি তাই না, যে এক্স রেতে হচ্ছে ইলেকট্রন গিয়ে তারপর এক্স রে বের হয়, আর ফটোতড়িৎক্রিয়া কি হয়, আলো যায় তারপর হচ্ছে ইলেকট্রন বের হয়, জাস্ট উল্টা ঘটনা। এই হচ্ছে আমাদের কাছে এখানের কথা। এবার হচ্ছে ফটোতড়িৎক্রিয়ার মান একবার করে দেখবা, জাস্ট এটা এক্সামের আগের দিন দেখবা সবসময়। সিজিয়াম 2.14, পটাশিয়াম 2.30, ওকে। সো পটাশিয়াম 2.30, সো এই 2 এর গুলো একসাথে পড়বা ফার্স্টে, এরপরে 4 এর দুইটা একসাথে পড়বে, এরপরে 5 এর দুইটা একসাথে পড়বা, ঠিক আছে। এই হচ্ছে কথা, পটাশিয়াম, সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম তিনটা একসাথে, অর্থাৎ এই যে আমাদের কাছে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম 1 2 3 ওইভাবে চিন্তা করবা। সো রূপা এবং তামা আসছে, আর হচ্ছে সোনা এবং প্লাটিনাম আসছে, যেগুলো লাস্টে দামি বেশি সেগুলো হচ্ছে একসাথে আছে, ওকে। সো একবার পড়ে নিবা জাস্ট এগুলো এক্সামের আগে। ফটোতড়িৎক্রিয়ার সূত্রাবলী যা যা এখানে পড়াইছে ওই জিনিসটা এখানে জাস্ট হচ্ছে ওই 10⁻⁹ সেকেন্ড একটা এক্সট্রা দিছে, তাৎক্ষণিক টাইমটার কথা বলা হয়েছে, বাদ বাকি সব হচ্ছে আমরা পড়ছি অলরেডি। আলোক তড়িৎক্রিয়ার ব্যবহার হচ্ছে কোনটা, যে কোনো একটা জায়গায় কি পরিমাণ মানুষ ঢুকতেছে বা বের হচ্ছে, অর্থাৎ দর্শক বা ক্রেতা গণনার জন্য ইউজ করা হয় চোর শনাক্তকরণ, লাইক দেখতেছে এই ফটোতড়িৎক্রিয়া যে চোর ঢুকতেছে বা বের হচ্ছে, এটাকে বলা হয় বার্গলার অ্যালার্ম। তো চোর শনাক্তকরণে ইউজ করা হয় এবং এটা তড়িৎ চোখ হিসেবে কাজ করে, খুব গুরুত্বপূর্ণ। তড়িৎ চোখ হিসেবে কাজ করে কে, তড়িৎ চোখ হিসেবে কাজ করা হচ্ছে ফটোতড়িৎক্রিয়া। স্বয়ংক্রিয় সুইচ এবং নিয়ন্ত্রণ হিসেবে টেলিভিশন সম্প্রসার ও সিনেমা ফিল্মে শব্দ পুনরুদ্ধার কাজে ইউজ করা হয়। সৌর ব্যাটারি এবং মহাকাশযানে ইউজ করা হয়, কারণ মহাকাশযানে তো সূর্য থেকে আমি এনার্জি ইলেকট্রিসিটি পাবো। এটা ফটোমিতি এবং বৈজ্ঞানিক পরিমাপে হচ্ছে এটা ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা, চোর শনাক্তকরণের বার্গলার অ্যালার্ম, অ্যালার্ম বেজে ওঠে। এবং তড়িৎ চোখ মানে কি, চোখ দিয়ে দেখতেছে কয়জন ঢুকতেছে, কয়টা চোর ঢুকতেছে, এই হচ্ছে কথা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা বলি ডি ব্রগলির তরঙ্গ কণা দ্বৈত তত্ত্ব। এখানে বলছে হচ্ছে প্রত্যেক কণারই কণা মানে প্রত্যেক পদার্থেরই কণা এবং তরঙ্গ ধর্ম আছে। তো আমি যদি বলি এই যে তরঙ্গ ধর্ম ল্যামডা, সেটা হচ্ছে কি ল্যামডা সমান h/p বা হচ্ছে ভরবেগ। তো ভরবেগের জায়গায় লেখা যায় কি h/mv, তাহলে এটা হচ্ছে ভরবেগ, এটা হচ্ছে আমাদের কাছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে চিন্তা করো এম বাড়লে ল্যামডা কমবে, ভর যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য কম, কণার ভরবেগ যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য তত কম। যদি v সমান 0 হয়, এই যে v সমান 0 হইলে কি হবে, আমরা জানি যে কণাগুলোর আমরা বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য অসীম হয়ে যাবে, ঠিক আছে। আর কোন একটা কণার সাথে সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আধান নিরপেক্ষ, এখানে আধান চার্জের কোনো হিসাব আছে, চার্জের কোনো হিসাব নেই, তাহলে এটা হচ্ছে আধান নিরপেক্ষ। এই হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব। এবার আসে কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়াটা খুব সহজ, আমি তোমাদের বলি। ফোটন চলতে চলতে ইলেকট্রনের সাথে ধাক্কা খায়। মনে করো আমার কাছে হচ্ছে ইলেকট্রনটা আছে এই জায়গায়, তো এই জায়গায় কি হয়েছে, ফোটনটা হচ্ছে ধাক্কা খাইছে। তো ফোটনটা ধাক্কা খাওয়ার ফলে ফোটনের শক্তির লস হবে, তাই না। ফোটন মনে করো হচ্ছে 100 জুল ছিল, এখন যখন সে বের হবে তার হচ্ছে 50 জুল হয়েছে। তাহলে এই যে শক্তির লস মানে কি, শক্তি আগের চেয়ে কমে গেছে, তাহলে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য আগের চেয়ে বেড়ে যাবে না। এখানে শক্তি বেশি, এখানে ধরো তরঙ্গ দৈর্ঘ্য 50 ন্যানোমিটার, ঠিক আছে, আর এখানে 50 জুল, তাহলে এখানে কি তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় কম্পটন ক্রিয়া, ঠিক আছে, যে ফোটন এসে আঘাত করে, এর কারণে শক্তির লস হয়ে শক্তি কমে যায়, শক্তি কমে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, জাস্ট উল্টা আপনার, তাই না। কার্বন অ্যালুমিনিয়ামে দেখা যায়। এবং এই যে তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্সটা ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু h/m0c,
1 মাইনাস কস থিটা। কস থিটা হচ্ছে কত, এই যে কতটুকু থিটা অ্যাঙ্গেল এসে সরে গেছে, ঠিক আছে, এই হচ্ছে কথা। সো আমরা বলি ল্যামডা একটা হচ্ছে কি, ল্যামডা প্রাইম হচ্ছে এটা, ঠিক আছে, 100 ন্যানোমিটার, এটা হচ্ছে ল্যামডা। ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু কি, এইচ বাই এম নট সি। এম নট হচ্ছে কি, এটার যে ভরটা থাকবে সেটা, ওকে, আর সি হচ্ছে আলোর বেগ 1 মাইনাস কস থিটা। এবং তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ কি পরিমাণ বৃদ্ধি পেতে পারে, 0.0248 অ্যাংস্ট্রম পরিমাণ সর্বোচ্চ বৃদ্ধি পেতে থাকে। কখন সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পাবে বলতো, যখন হচ্ছে আমাদের থিটা হচ্ছে 180 ডিগ্রি হবে, 180, তাহলে ওই যে 1 মাইনাস মাইনাস 1 2 হয়ে যাবে 2h বাই এম নট সি, তখন এটা মান আসবে 0.02246। দেখো কত সুন্দর মজার একটা সংখ্যা। ওকে, এবার আসছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা তোমরা অলরেডি কেমিস্ট্রিতে পড়ছো। কোনো কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে মাপা যায় না। একটা ইলেকট্রনকে দেখার সময় তুমি অবস্থান একদম অ্যাকুরেট মাপবা হবে না, আবার ভরবেগ অ্যাকুরেট মাপবা হবে না, তো সঠিকভাবে মাপা যায় না। এই যে ত্রুটিটা, ভরবেগের অনিশ্চয়তা, আমরা বলি কি অবস্থানের অনিশ্চয়তা গুণ ভরবেগের অনিশ্চয়তা, এই যে গুণ ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বার বাই 2। এই এইচ বারকে কি বলা হয়, এইচ বারকে বলা হয় হচ্ছে প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। এইচ বার মানে হচ্ছে কি, এইচ বার মানে হচ্ছে এইচ বাই 2 পাই। তো তুমি হচ্ছে এটাকে এইচ বার বাই 2 এর বদলে এইচ বাই 4 পাইও লিখতে পারো, কেমিস্ট্রিতে এটাই দেখে আসছো। এবং এই প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবকের মান কত, 1.055 10 টু মাইনাস 34, এটা গুরুত্বপূর্ণ। ওকে, এছাড়া তুমি এটাকে দেখো, এটা হচ্ছে কি অবস্থান, এটা হচ্ছে কি কৌণিক ভরবেগ, আর এটা কৌণিক অবস্থান। তো ডেল এল ইন্টু ডেল ফাই ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 2। আর যদি এনার্জি দিয়ে লেখো, এটা হচ্ছে ইটি, ইট ডেল ই ইন্টু ডেল টি ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বার বাই 2। এই তিনটা ওয়েতে আমি হাইজেনবার্গের অনিশ্চয়তা আছে। আলফা সেঞ্চুরি হচ্ছে আমাদের সবচেয়ে নিকটতম গ্যালাক্সি, 4.3 আলোকবর্ষ দূরে। ইলেকট্রনের শক্তি 4 মেগা ইলেকট্রন ভোল্টে বেশি হয় না, কেননা বেশি হলে যদি 23.93 মেগা ইলেকট্রন ভোল্টের মতো হইতো, তখন সেটা হচ্ছে ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকতো। নিউক্লিয়াসের মধ্যে থাকতে হলে 23.93 মধ্যে থাকতে হবে। একটা মহাকাশযান যদি √3c/2 বেগে চলে, তখন তার দৈর্ঘ্য কি প্রকৃত দৈর্ঘ্যের অর্ধেক মনে হবে। আবার √3c/2 বেগে চললে ভর দ্বিগুণ হবে, তোমার হচ্ছে কি আর অন্যান্য যে পার্টগুলো, মানে মিনিট হচ্ছে অর্ধেক হিসেবে কাজ করে এটা সবসময়, বুঝছো, মানে 1/2 দ্বিগুণ হবে বা অর্ধেক হবে, এইভাবে হচ্ছে মিনলি কাজ করে, ঠিক আছে, ভর দ্বিগুণ হবে, সময় দ্বিগুণ হবে, এই হচ্ছে কথা। ওকে, সো আই হোপ আমাদের হচ্ছে আজকে যে পার্টটা, এই পার্টটা হচ্ছে শেষ, তোমরা সব ক্লিয়ারলি হচ্ছে বুঝতে পারছো। আমরা এর পরের পার্টে হচ্ছে আবার দেখা করবো হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিদ্যা। সো সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে। কারো কোনো ডাউট থাকলে আমার কাছে কমেন্টে জানাও। ওকে।